বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত, সাথে আছি শাফাবিন ফরিদ। টানা 1 ঘন্টা আমি আছি আতিফ আঞ্জুমান, আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কাল ভোটের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ সিটি, ভোটারদের গোপনীয়তা রক্ষায় কেন্দ্রের সিসি ক্যামেরা বন্ধ, জানালেন রিটার্নিং অফিসার। করোনা রোধে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নির্দেশনা মানা হচ্ছে না বাসে, 50 ভাগ যাত্রী নিয়ে চলছে ট্রেন। আগামী অর্থ বছরে বিশ্বে জিডিপিতে শীর্ষে থাকবে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন উন্নীত। নামি দামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল কারখানায় ইলেকট্রনিক্স পণ্য তৈরি, 6.5 কোটি টাকার সরঞ্জাম জব্দ, আটক 2। গুড়ি গুড়ি বৃষ্টি ও ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের তীব্রতা, সর্বনিম্ন 8.9 ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ে। শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। নারায়ণগঞ্জের 3টি স্থান থেকে চলছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। দুপুরে 1:30টার দিকে শুরু হয় এই কার্যক্রম। এ সময় ভোটারদের গোপনীয়তার স্বার্থে নারায়ণগঞ্জের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। এ সময় তিনি কোনো শঙ্কা নেই উল্লেখ করে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার অনুরোধ জানান। এদিকে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ রাতে তারা স্ব কেন্দ্রে অবস্থান করবেন। এর আগে সকালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর পুলিশ লাইন্সে পুলিশ, কারা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার। এ সময় নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আগেই বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর আগ পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থানের কঠোর নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সুপার জানান, ভোটের দিন বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। এখন আমরা নির্বাচনে যাব, আর কোনো প্রচারণা নয়, এবং সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। যার যার দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। পুলিশ কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, প্রার্থী, কারো কোনো কর্মী সমর্থকদের লক্ষ্য করে কাজ করে না। পুলিশ সম্পূর্ণ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং আইনানুগ করার জন্য যা যা করার সেটা করে থাকে। এদিকে ভোটের পরিবেশ সুষ্ঠু নেই, গতরাতেও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচন থেকে সরে যাবেন না বলেও ঘোষণা দেন। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম জয়েন্ট সেক্রেটারি জামাল হোসেন, তার স্ত্রীও এখানে ছিল, আপনাদের সামনেই ছিল, বক্তব্য রাখছে। তাকে এই আমার বাড়ি থেকে বের হওয়ার পথে তাকে গ্রেপ্তার করছে। তারপর এই পর্যন্ত 10 জন লোককে গ্রেপ্তার করে থানায় কোর্টে চালান করছে। এবারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আরো খবর জানাতে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান, যাব তার কাছে। মাহমুদুল, নির্বাচনী সরঞ্জাম বিতরণ সহ সার্বিক যে ব্যবস্থাপনা সেটা এই স্কুলের কেন্দ্রে কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কি ধরনের ভূমিকা পালন করছে? আসলে বহুল প্রতীক্ষিত এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল শুরু হবে, তার শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই চিত্রটি আমার পিছনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে নির্বাচনের যে মালামাল আছে বিভিন্ন কেন্দ্রে চলে যাওয়ার জন্য সেটি কিন্তু শুরু হয়েছে, এবং বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তা আছে এবং এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যা সদস্য আছে তারা কিন্তু এই নির্বাচনী যে মালামাল আছে সেগুলো বুঝে নিচ্ছেন, এবং বুঝে নিয়ে নির্দিষ্ট যে তাদের যে নিজ নিজ কেন্দ্র আছে সেই কেন্দ্র নিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি শেষ মুহূর্তে সেই প্রস্তুতি কিন্তু শেষ হচ্ছে বলা যেতে পারে। এখন শুধু বাকি হচ্ছে ভোট গ্রহণের। এই যে নির্বাচনী মালামাল নিয়ে যাচ্ছেন, এই নির্বাচনী মালামালগুলো কেন্দ্রে পৌঁছার পর তারা রিপোর্ট করবে রিটার্নিং কর্মকর্তার কাছে। এরপর হচ্ছে তারা সেই কেন্দ্রটি সাজাবেন, অর্থাৎ সেখানে
প্রয়োজনীয় সংখ্যা আগে থেকেই নির্ধারিত আছে, কতগুলো বুথ দরকার, সেখানে ভোটাররা সিরিয়াল নাম্বার মেনটেন করা থেকে শুরু করে ভোটদানের জন্য যা যা করা লাগে তারা গিয়ে সেই কেন্দ্রে করবেন। একই সঙ্গে রাতে তারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন এবং আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ হবে। একই সঙ্গে এইখানে যারা এসেছেন, বিশেষ করে যারা প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তা এসেছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের কাছে প্রশ্ন ছিল যে ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, ভোট দিয়ে বাড়ি ফেরার যে নিরাপত্তা, সেগুলো কিভাবে নিশ্চিত করবেন। প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা বলছেন যে তারা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছেন, তাদের প্রয়োজনীয় সংখ্যক যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, তারা ভোট কেন্দ্র রক্ষা করবেন, এমনটাই তারা ব্রত হয়েছেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তাদের সঙ্গে কথা বলেছি এখানে, তারাও একই কথা বলেছেন যে ভোট কেন্দ্র রক্ষার জন্য ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আজকে নারায়ণগঞ্জ সিটির 3টি ভেন্যু থেকে এই নির্বাচনী মালামাল বিভিন্ন কেন্দ্র যাচ্ছে, তার মধ্যে এটি একটি অন্যতম কেন্দ্র। এখানে এই কেন্দ্রের নির্বাচনী মালামাল উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তিনি তার আগে একটি ব্রিফিং করেছেন গণমাধ্যমের সঙ্গে। গণমাধ্যম কর্মীদের একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন কেন্দ্রে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেগুলো বন্ধ থাকবে কিনা। সেই উত্তরে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে ভোটারদের নিরাপত্তার স্বার্থে এই সিসি ক্যামেরাগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে তিনি বলছেন যে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে, রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে ভোটারদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটুকু বলা যেতে পারে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং এখন ভোট গ্রহণের অপেক্ষা। একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, তাহলে ভোটারদের সঙ্গে একটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এই কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হবে, যারা ভোটার রয়েছেন তারা ইভিএম সম্পর্কে কতটুকু জানেন বা তাদেরকে নির্দেশনা যে দেওয়ার কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি কতটুকু দেওয়া হয়েছে? সেই কথাটি বলতে চাই, তাহলে গতকালকে বিভিন্ন কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রে মক ভোটিং হয়েছে। অর্থাৎ মক ভোটিং মানে হচ্ছে কালকে 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মক ভোটিংয়ে ওই এলাকায় যারা ভোটার আছেন তারা কিন্তু হাতে কলমে ভোট দেওয়া শিখেছেন। অর্থাৎ মক ভোটিংয়ের মাধ্যমে কিন্তু যেভাবে ভোটিং হয় একটা ভোটের দিনে, সেইভাবে কিন্তু গতকালকে ভোটিং হয়েছে। এবং একই সঙ্গে আমরা গতকালকেও কিন্তু আমরা দেখিয়েছি বা গণমাধ্যম কর্মী বলেছি যে মক ভোটিংয়ের মাধ্যমে যে ভোটাররা যারা তার একই মক ভোটিং মাধ্যমে তারা যেভাবে ভোটদান সে ভোট শিখেছে। একই সঙ্গে ইভিএম কিন্তু আজকেই বা নতুন কিছু নয়, এর আগে কিন্তু ভোটদান হয়েছে, তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে এইবারই প্রথম ভোট হচ্ছে। এবং একই সঙ্গে ইভিএম এর বিষয়ে যে প্রশ্ন আসে, সে আরেকটি কথা, সেটা হচ্ছে আমরা রিটার্নিং কর্মকর্তাকে যে প্রশ্ন করেছিলাম, যদি কোনো কারণে কোনো কেন্দ্রে বা কোনো বুথে কোনো ইভিএম মেশিন কাজ না করে, যদি ঝামেলা হয়, ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা যদি বলেছেন যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ ইভিএম থাকবে, মোবাইল টিম থাকবে ইভিএম এর, যদি কোনো কারণে ত্রুটি দেখা যায় ইভিএম ভোটদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সেই ইভিএমটি চেঞ্জ করে দেওয়া হবে, কিংবা তাৎক্ষণিকভাবে সেই ইভিএমটি কি সমস্যা সেটি সুরাহা করা হবে, এমনটাই জানিয়েছে। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের 1333টি বুথ আছে এবং প্রত্যেকটি বুথেই তো একটি ইভিএম থাকবে। এর বিপরীতে প্রায় 1.5 গুণ ইভিএম ব্যবহার হচ্ছে, অর্থাৎ প্রায় মোটামুটি বলা যেতে পারে 2000 ইভিএম ব্যবহার হবে। এর মানে 700 থেকে 800 ব্যাকআপ হিসেবে ইভিএম থাকছে। এছাড়া আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেটি প্রশ্ন করেছিলেন যে আইন শৃঙ্খলা বিষয়ে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে, নিশ্চয়ই জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রই যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবং আজকে কিন্তু যে ব্রিফিং সকালে হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পারভেজ আমাদের সাথেই থাকবেন। এবার আমরা একটু চাষারার পরিস্থিতি জানবো। চাষারার পারভেজ, আপনার কাছে আমরা আসবো, একটু পরে আদিলুর রহমানের কাছে যাব। পারভেজ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো স্ব কেন্দ্রে অবস্থান করবেন রাত্রে থেকে, তাদের কারোর সাথে কথা হয়েছে কি যে নির্বাচনী পরিবেশ তারা কিভাবে সুষ্ঠু রাখবেন? যেটি আমি আগেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এই নির্বাচনী মালামাল বুঝে নিচ্ছেন, তাদের সঙ্গে তো আনসার সদস্য সহ, মহিলা এবং পুরুষ আনসার সদস্য সহ 5 জন পুলিশ কর্মকর্তা এবং 1 জন এসআই নেতৃত্বে প্রত্যেকটি কেন্দ্রে থাকবে। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে রাতেই প্রত্যেকটি ভোট কেন্দ্র, প্রত্যেকটি বুথ ভোটদানের উপযোগী করে দেওয়া হবে। এবং একই সঙ্গে তারা
এইটি বলেছেন যে ভোট দানে অর্থাৎ ভোটার যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ধরনের তারা প্রস্তুতি সব নিয়েছেন। এবং একই সঙ্গে এই প্রশ্নও কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশ্ন করেছিলাম যে সেক্ষেত্রে গোলযোগের বিষয় যে আসে বা সহিংস বিষয় তারা কিভাবে বলছে। তারা যদি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন এই ভোটটি অর্থাৎ সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই সিটি নির্বাচনের দিকে, সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই ভোটটিকে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সবার ভোট যেন সবাই দিতে পারে, সেই লক্ষ্যে সবাই কাজ করছে, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। শুধুমাত্র নির্বাচনী কর্মকর্তা বা নির্বাচন কমিশন কিংবা প্রশাসন আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা একটু চাষারার পরিস্থিতি জানবো, জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, চাষারায় আপনি যে নির্বাচনী কেন্দ্রে পৌঁছেছেন সেখানে প্রিজাইডিং অফিসাররা কি সরঞ্জাম এখনো বুঝে নিয়েছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কখন থেকে নিশ্চিত করা হবে? দেখুন, কেন্দ্রগুলোতে কিন্তু আসলে এখনো অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে এখনো পৌঁছয়নি। আমাদের সহকর্মী মাহমুদুল পারভেজ যেটি আসলে জানাচ্ছিলেন যে 3টি জায়গা থেকে ভোট কেন্দ্র অর্থাৎ 192টি ভোট কেন্দ্রের সরঞ্জাম আসলে বিতরণ করা হচ্ছে। সেখান থেকে প্রিজাইডিং অফিসাররা তাদের যে ইভিএম সহ ভোটের যেসব সরঞ্জাম সেসব নিয়ে কেন্দ্রে পৌঁছাবেন। তবে এখন পর্যন্ত কিন্তু কেন্দ্রে পৌঁছানো শুরু হয়নি। যেসব জায়গা থেকে বিতরণ করা হচ্ছে সেখান থেকে কেবলমাত্র তারা সেগুলো আসলে বুঝে পাচ্ছেন। এর মধ্যে আমরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টি সেটি আসলে একটু পর্যবেক্ষণ করছি। শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এবং ভোটারদের মধ্যে যে ধরনের শঙ্কা আসলে কাজ করছিল, তার কারণ আপনি এরই মধ্যে জেনেছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 192টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা বা অনেক বেশি কিন্তু আসলে এবার মোতায়েন করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মাঠে কাজ করছেন, টহল দিচ্ছেন। আজকেও আমরা দেখেছি যে কোনো একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে না। তারা এই নগরীর যে 27টি ওয়ার্ড আছে, 27টি ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের অলিতে গলিতে তারা কিন্তু আসলে টহলের উপরে আছেন। তারা মূলত চাচ্ছেন যে ভোটাররা যাতে শঙ্কা ছাড়া আগামীকাল কেন্দ্রে যেতে পারেন এবং তারা ভোট দিতে পারেন, ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে, সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে টহল অব্যাহত রেখেছে। এবং আজকে সকালে প্রায় 3000 পুলিশ সদস্যদের বা পুলিশ সদস্য, আনসার সদস্য, আর্মড পুলিশ তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ লাইনে। তার পরপরই তাদেরকে কিন্তু আসলে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাকে কিছু তথ্য আমি একটু জানাতে চাই যে এবারের প্রতিটি কেন্দ্রে কোনো কোনো কেন্দ্রে 20 জন, কোনো কোনো কেন্দ্রে 26 জন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন থাকবে। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো উপায়ে সুষ্ঠু একটি ভোট যাতে হয় এবং একই সাথে তাদেরকে বলা হয়েছে যে ভোট শেষ হওয়া পর্যন্ত এবং ভোটের ফলাফল যতক্ষণ না পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো উপায়ে তারা সুষ্ঠু নির্বাচন এই নগরবাসীকে আসলে উপহার দিতে চান। গত 18 দিন ধরে, গতকাল মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, 18 দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং এই আগামীকাল ভোটের দিনও যাতে কোনো ধরনের কোনো সহিংসতা ঘটনা না ঘটে, এ কারণেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 2016 সালের নির্বাচনে যেখানে 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিল, এবার সেখানে 5000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মাঠে রয়েছে। র্যাব সদস্যরা মাঠে আছে, বিজিবি সদস্য মাঠে আছে, পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছে। বিষয়ে জানতে চাচ্ছিলাম যে ভোটারদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হবে, তো সার্বিক নিরাপত্তার পর্যবেক্ষণটি আপনি কেমন দেখলেন ভোট কেন্দ্রের? দেখুন, এখন পর্যন্ত কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা তৎপর রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে বলা হচ্ছে যে একজন এসআইয়ের নেতৃত্বে 5 থেকে 6 জন পুলিশ সদস্য, 16 থেকে 17 জন আনসার সদস্য, র্যাব সদস্যরা থাকবে, অন্যদিকে টহলে থাকবে বিজিবি সদস্য। অর্থাৎ এই যে পুরো ব্যবস্থাপনাটি এটি কিন্তু আসলে বলা হচ্ছে যে একটি কেন্দ্রের জন্য আসলে যথেষ্ট এবং
ভোটাররাও বলছেন যে পুলিশ, আনসার সদস্য বা র্যাব সদস্যরা যদি আসলে কেন্দ্রে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আসলে শঙ্কা ছাড়া কেন্দ্রে যেতে পারবেন, তারা ভোট দিতে পারবেন এবং এই নিরাপত্তাটুকুই আসলে ভোটাররা চাচ্ছেন যে তারা যেন আসলে কেন্দ্রে যেতে পারেন। তো সব মিলিয়ে আসলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, তাদের টহল, তাদের যে উপস্থিতি, তাদের যে সংখ্যা, সব কিছু মিলে আসলে মনে হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা যে ব্যবস্থাটি এটি বেশ ভালো রয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে এটিও জানানো হয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে আরও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে মোতায়েন করা হবে, কারণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে। যদি কোনো কেন্দ্রে যদি কোনো সহিংসতার আশঙ্কা তৈরি হয় বা সহিংসতা শুরু হয় তখন কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে যাতে আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে গিয়ে উপস্থিত হতে পারেন সেই ব্যবস্থাটিও কিন্তু আসলে রাখা হয়েছে। অর্থাৎ এই নির্বাচনটিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো সহিংসতা না হয় সেই বিষয়গুলোতে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। এবং আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বিগত নির্বাচনগুলো বা বিগত দিনে যারা সহিংসতার চেষ্টা করেছে, যারা নাশকতা করেছে তাদের তালিকা কিন্তু এরই মধ্যে পুলিশ নিয়ে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে কিন্তু এর মধ্যে গ্রেপ্তার করেছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ নাশকতা কেউ করবে তাদেরকে আসলে ছাড় দেওয়া হবে না, এটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার করে একটি বিষয় বলা হচ্ছে, ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যান এবং তারা গিয়ে তাদের পছন্দের যে প্রার্থী আছেন তাকে তারা নির্বাচিত করবেন। ভোটারদের ভোট কেন্দ্রের পরিবেশ কোনো ধরনের কোনো অশান্ত হবে না, এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ কালকে একটি সুষ্ঠু নির্বাচন হবে এটির আশ্বাস কিন্তু নির্বাচন কমিশন যেমন দিচ্ছে তেমনি প্রশাসনও দিচ্ছে এবং আমরাও সড়কে বলেন, বিভিন্ন ওয়ার্ডে বলেন, অলিতে গলিতে বলেন, সেই দৃশ্যটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। আদিল, নিশ্চয়ই আপনি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আমাদের সহকর্মীদের সাথে যোগ দেব। অর্ধেক না পূর্ণ যাত্রী নিয়ে বাস চলবে তা নিয়ে দ্বিমত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের। করোনা সতর্কতায় অর্ধেক আসন ফাঁকা রেখে চলার নির্দেশ থাকলেও তা মানছে না কোনো বাস। শনিবার রাজধানীতে শতভাগ আসনেই যাত্রী পরিবহন করতে দেখা যায়, যা মালিকদের নির্দেশনা বলে জানান চালকরা। করোনা সতর্কতায় কঠোর নির্দেশনা থাকলেও মাস্ক ছাড়াই যাত্রী পরিবহন করছেন বাসের হেলপার চালকেরা। অর্ধেক আসন ফাঁকা না রেখে যাত্রী তুলছেন সব আসনেই। পরিবহন শ্রমিকরা বলছেন, সড়ক পরিবহন মালিক সমিতির নির্দেশনা মেনেই তারা যত সিট তত যাত্রী পরিবহন করছেন। স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে যত সিট তত যাত্রী, ভাড়া বাড়বে না, আগের ভাড়াই থাকবে। অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো পাই নাই, তবে যতগুলো সিট অতগুলো যাত্রী এরকম একটা নির্দেশ পাইছি। বাস চালক ও হেলপারদের করোনা টিকা বাধ্যতামূলক হলেও অনেকেই এখনো নেননি, তাই বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়ার দাবি পরিবহন শ্রমিকদের। টিকা দেওয়ার টাইম পাই না, বা এমনকি আমাদের তো কোনো সিস্টেম করে দেয় না যে টার্মিনালের ভিতরে টিকাটা দেব। টিকা তো আঙ্গ ভোটার আইডেন্টি কার্ড নাই, জন্মদিন দেওয়ার চেষ্টা করছে, হয় নাই। অর্ধেক না শতভাগ যাত্রী নিয়ে বাস চলবে সে বিষয়ে বিআরটিএর ম্যাজিস্ট্রেটদেরও ভিন্ন মত। প্রজ্ঞাপন যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার অর্ধেক যাত্রী বিষয়টাই প্রজ্ঞাপনে সেটাই আছে। যে এতগুলো গাড়ি চেক করলাম, 2 জন 3 জন 4 জন করে যাত্রী, বেশি যাত্রী এখনো পাইনি। তাহলে সেক্ষেত্রে আমরা করবো, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই জরিমানা করা হবে। আমরা আসলে দেখছি যে দাঁড়ানো যাত্রী যেন না থাকে। এখন হচ্ছে সিটে যতগুলো যাত্রী এই ব্যাপারটা আমরা ওইভাবে দেখছি না, যেহেতু আমরা নির্দেশনাটা এখনো পুরোপুরিভাবে পাইনি। নির্দেশনা পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তীতে এই ব্যাপারে হচ্ছে ব্যবস্থা নিব। এদিকে নির্দেশনা মেনে শনিবার থেকে ট্রেন চলছে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনে করোনার বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা জানাতে এবার চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। যে নতুন 11 দফা নির্দেশনা এসেছে করোনা নিয়ন্ত্রণে, সেটিতে বলা হয়েছে যে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। চট্টগ্রামে এটা কতটুকু মানা হচ্ছে? দেখুন, আমরা আসলে চট্টগ্রামে সকাল থেকে বেশ কয়েকটি সড়ক আমরা দেখেছি, বেশ কিছু বাস আমরা দেখেছি। আসলে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি আসলে মানার ব্যাপারে
যাত্রীদের পক্ষ থেকে যেমন কোনো ধরনের আগ্রহ নেই, ঠিক একইভাবে আসলে যারা চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তাদের মধ্যে খুব বেশি বিকার আমরা দেখিনি। আমরা আসলে সকাল থেকে দেখেছি, যেহেতু আজকে শনিবার, মানুষের উপস্থিতি কিছুটা কম, তারপরও যে পরিমাণ যে সংখ্যক মানুষ রাস্তায় নেমেছেন, যারা আজকে গণপরিবহন করে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, তাদের মধ্যে দেখেছি আসলে এতদিন পর্যন্ত যেরকম একটা ঢিলেঢালা ভাব ছিল, সেই ঢিলেঢালা ভাবটি এখনও পর্যন্ত রয়ে গেছে। এবং চালক এবং হেল্পারদের মুখে আমরা নদীর পক্ষে যে মাস্কটি থাকার কথা, সেটি আসলে বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিত দেখেছি। পাশাপাশি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল যে আসলে প্রতি আসনে অর্থাৎ প্রতি সিটে একজন করে যাত্রী নেবেন, সেই বিষয়টি আমরা এখনও দেখিনি। এবং এটি নিয়ে আসলে যাত্রী এবং চালক হেল্পারদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা কিংবা কোনো রকমের ধাক্কাধাক্কির ঘটনা আমরা দেখি। অর্থাৎ গতকালকে পর্যন্ত যেরকম স্বাভাবিক চিত্র চট্টগ্রাম করেছিল, সেই চিত্রটি আমরা দেখছি। এবং এটি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তদারকি থাকার কথা ছিল, তারা যে ধরনের হুঙ্কার ছেড়েছিলেন, সেরকম কোনো দৃশ্য আমরা দেখিনি। আমরা নগরীতে দেখেছি একেবারে নির্বিকার ভঙ্গিতেই পরিবহনগুলো চলছে। যে সমস্ত আসন ফাঁকা, সেগুলোতে যারা যাত্রী বসাচ্ছেন, পাশাপাশি একটি বাসে যে পরিমাণ লোক দাঁড়িয়ে নেওয়া যায়, সেই দাঁড়িয়ে নেওয়া লোক নিয়ে তারা আসলে চলাফেরা করছেন। এটি নিয়ে জেলা প্রশাসন কিংবা সিভিল সার্জন থেকে শুরু করে যারা আছেন, তারা সবাই আসলে মৌখিকভাবে যে আশ্বাস নির্দেশ দিচ্ছেন, সেটিতেই সীমাবদ্ধ আছে। এখনো পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের মোবাইল কোর্ট পরিচালনার যে বিষয়, সেটির খবর আমরা দেখতে পাইনি। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে আসলে গত 1 তারিখ চট্টগ্রামে যে পরিমাণ করোনা শনাক্তের হার ছিল, সেটি আসলে গতকালকে পর্যন্ত 29 থেকে 30 গুণ বেড়েছে। এবং সেই বিষয়টি নিয়ে যারা আসলে হাসপাতাল কেন্দ্রিক আছেন, অর্থাৎ যারা করোনা সংশ্লিষ্ট যারা আছেন, তারা এক ধরনের উদ্বেগটা প্রকাশ করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা তার কোনো প্রতিচ্ছাপ দেখিনি। একেবারে স্বাভাবিক বুদ্ধিতে তারা আসলে চলাফেরা করছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে স্বাস্থ্যবিধি মানার বিপরীত যে নির্দেশন, তার এই মুহূর্ত পর্যন্ত সর্বশেষ খবর। রিটন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আমরা চট্টগ্রামের পরিস্থিতি শুনলাম, রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন? ভ্রাম্যমাণ আদালতের কোনো ধরনের অভিযান চোখে পড়েছে কিনা? রেল স্টেশনের পরিস্থিতি কেমন? আমাদের সব মিলিয়ে জানাবেন। শুরুতে জানাই যে পরিবহনের বিষয়টি, সেটি হলো যে রাজশাহীতে বাসের যেসব আন্তজেলা বা বিভিন্ন রুটে ঢাকাগামী যেসব বাস চলাচল করছে, সেগুলোর কোনোটাতেই কিন্তু সরকারের যে প্রজ্ঞাপনে যেটি বলা হয়েছে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল, সেইটি তারা মানছেন না। তারা মানছেন মালিক শ্রমিক ফেডারেশনের যে নিয়মটি, তারা বলছে যে পুরা বাসের যাত্রী বা শতভাগ যাত্রী নিয়েই স্বাস্থ্যবিধি মেনে তারা বাস চলাচল করছে। তবে আমরা সকাল থেকে যা দেখেছি যে কোনো বাসেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। তাই কোনো তাদের বাসে ওঠার সময় কোনো স্যানিটাইজারের ব্যবস্থা, বাসে ওঠার পর যে মাস্ক ব্যবহার, সেইটিও নেই। তবে আমরা কিন্তু ব্যতিক্রম চিত্র দেখেছি রেলওয়ে। আমরা সকাল থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনে বিভিন্ন সময় এসেছি, আমরা কাজ করেছি। সেই সময় দেখেছি যে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের যে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, তিনি কিন্তু সকাল থেকেই রাজশাহী স্টেশনে অবস্থান করছেন এবং তিনি স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে যে রেল চলাচলের যে সিদ্ধান্তটি আছে, সেটি পুরোপুরি বাস্তবায়নের জন্য কাজ করছে। তিনি জানিয়েছেন যে পশ্চিম রেলের 120টি রেলওয়ে স্টেশন আছে এবং যেখানে রেলের নিজস্ব নিরাপত্তা কর্মী আছে, তাদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তারা শতভাগ নিশ্চিতের চেষ্টা করছেন। কমপক্ষে মুখে মাস্ক ছাড়া যেন কেউ প্ল্যাটফর্মে না আসে, ট্রেনে যেন যাত্রা ট্রেনিং যে বিষয়টি, সেইটি যেন করতে না পারে, এই বিষয়গুলো কিন্তু তারা নজরদারির মধ্যে রেখেছেন। এবং তারা বলছেন যে কোনোভাবেই যেন এইটি ব্যত্যয় না ঘটে, সেইটি তারা কঠোরভাবে মনিটরিং করছেন। আর জেলা প্রশাসনের অভিযানের কথা যদি জানাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সেরকম কোনো জোরদার অভিযান আমরা কিন্তু এখনো আমাদের নজরে পড়েনি। আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি জেলা প্রশাসন বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে সংক্ষিপ্ত পরিসরে। সেখান থেকে তারা মাস্ক না পরার জন্য 200-300 টাকা করে জরিমানাও করছে, কিছু মাস্ক বিতরণ করছে। তবে একেবারে কঠোর অবস্থান যেটি জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু এখনো নজরে পড়ার মতো তেমন কোনো অভিযান রাজ্যে শুরু হয়নি। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে গণপরিবহনে করোনা স্বাস্থ্যবিধি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 2 সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় শনাক্তের সংখ্যা, হার ও মৃত্যু বেড়েছে কয়েক গুণ। সংক্রমণ বাড়ার হারকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হার নিয়ন্ত্রণে জেলা উপজেলায় করোনা পরীক্ষার সুবিধা বাড়ানোর পাশাপাশি শনাক্তদের কোয়ারেন্টিন নিশ্চিত করার তাগিদ তাদের। 1 জানুয়ারিতে দেশে করোনা শনাক্ত হয় 370 জনের। 2 সপ্তাহের ব্যবধানে 14 জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে 4378 জন। শনাক্তের হার 2.43 থেকে বেড়ে দাঁড়ায় 14.66%। করোনায় বাড়ছে মৃত্যু।
যে হারে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষার সুবিধা বাড়িয়ে শনাক্তদের আলাদা করে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সমস্ত উপজেলাগুলিকে সক্ষমতা বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা অন্তত সেখানে করা যায়, এবং তারপরে পজিটিভ পাওয়া গেলে আমরা চিকিৎসা শুরু করে দেব। আপনাকে মনে রাখতে হবে যে আমাদের করোনার কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক চিকিৎসা নাই, সুতরাং আমরা এখন যে চিকিৎসাটা দিচ্ছি সেটা আমাদের উপজেলায় দেয়া কিন্তু সম্ভব। ডায়াগনোসিসটা দ্রুত হলে তার ফ্যামিলির কেউ আক্রান্ত হবে না, ফ্যামিলিতে অনেকে বয়স্ক থাকে, বাচ্চারা থাকে, তারাও নিরাপদ হলো এবং সমাজের অন্য কোথাও সে তার দ্বারা আক্রান্ত হলো না। করোনা সংক্রমণের বর্তমান হারকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা, যা নিয়ন্ত্রণে আনতে না পারলে হাসপাতালে রোগীর চাপের পাশাপাশি মৃত্যুও বাড়ার আশঙ্কা করছেন তারা। ট্রেসিং করতে হবে, আমাদের সেই এখনও আইসোলেশনে নিতে হবে, কোয়ারেন্টাইনে নিতে হবে এবং প্রাথমিকভাবে চিকিৎসা দিতে হবে। এটা যদি করতে পারি আমরা, তাহলে অন্তত প্রাইমারি অবস্থায় চিকিৎসা দিতে পারলে আমরা রোগীদের যে সিরিয়াসনেসটা সেটা এড়াতে পারবো। অনেকেই সংক্রমণের থেকে মৃত্যুর ঝুঁকিতে যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত করোনার টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এতে করোনা হলেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকে বলছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আজ শেষ হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ কার্যক্রম। দ্বিতীয় ডোজের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর যারা এখনো প্রথম ডোজ টিকা পায়নি তারা নির্ধারিত একটি কেন্দ্রে টিকা নিতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীতে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী 7 কোটি। প্রথম ডোজ হিসেবে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এর আগে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ঘোষণা দেন টিকা ছাড়া সরাসরি ক্লাস করতে পারবে না শিক্ষার্থীরা। পাশাপাশি টিকার রেজিস্ট্রেশন নিয়ে যেসব জটিলতা দেখা দেয় তা শিথিল করা হয়। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী 1 কোটি 16 লাখেরও বেশি। সারা দেশে প্রায় 80% শিক্ষার্থী টিকা পেয়েছেন। ক্রয় ক্ষমতার ভিত্তিতে দেশের অর্থনীতির আকার প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রবাসী আয় এবং রপ্তানিতে গতি ফেরায় এই প্রবৃদ্ধি বলছে সংস্থাটি। অন্যদিকে চলতি অর্থবছরে শুধু ভারতকে পেছনে ফেললেও 2022-23 অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনে গোটা বিশ্বকে বাংলাদেশ পেছনে ফেলবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা মহামারীর মধ্যে চাঙা দেশের রপ্তানি বাণিজ্য। মূলত তৈরি পোশাকের উপর ভর করেই ঘুরে দাঁড়িয়েছে এই খাত। পাশাপাশি গতি ফিরেছে প্রবাসী আয়ও। ফলে ক্রয় ক্ষমতার ভিত্তিতে দেশের অর্থনীতির আকার চলতি মাসে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন মাইল ফলকে, যা 2026 সালে $1.5 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এমন তথ্য উঠে এসেছে IMF-এর প্রতিবেদনে। IMF-এর তথ্য মতে পিপিপির ভিত্তিতে 2005-06 অর্থ বছরে দেশের অর্থনীতির আকার ছিল মাত্র $267.99 বিলিয়ন। 2021 সালে হয়েছে $966.49 বিলিয়ন, আর 2022 সালে তা $1061.57 বিলিয়ন উন্নীত হবে। চলতি বছরের জুনে পদ্মা সেতু, ডিসেম্বরে মেট্রো রেল ও কর্ণফুলী টানেল খুলে দেওয়া হবে, যার ইতিবাচক প্রভাবে 2026 সালে দেশের অর্থনীতি $1.5 ট্রিলিয়ন ছাড়াবে বলছে IMF। এদিকে করোনার প্রভাবে কমেছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। সেই সাথে নতুন ধরন অমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে বেড়েছে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা। ফলে 2023 সালের মধ্যে প্রবৃদ্ধি আরও কমবে। তবে বৈশ্বিক এই মন্দার মধ্যেও অগ্রগতি ধরে রাখবে বাংলাদেশ। 2022-23 অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনে গোটা বিশ্বকে বাংলাদেশ পেছনে ফেলবে বলে গ্লোবাল আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গ্লোবাল আউটলুকে জানানো হয়, চলতি অর্থ বছরে দেশে প্রবৃদ্ধি হবে 6.4%। 2022-23 তা দাঁড়াবে 6.9 ভাগে। বৈশ্বিক এই মন্দার সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8 ভাগ এবং পাকিস্তানের প্রবৃদ্ধি 3.4 হতে পারে বলছে বিশ্বব্যাংক। এছাড়াও প্রবৃদ্ধিতে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বহু দেশকে এরই মধ্যে পেছনে ফেলেছে বাংলাদেশ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গায়ে নামিদামি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ট্রেডমার্ক ও প্রতীক, পণ্য দেখে বোঝার উপায় নেই নকল, অথচ এগুলো উৎপাদন হচ্ছে 2 রুমের নকল কারখানায়।
যাত্রাবাড়ীতে এমন দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় 6.5 কোটি টাকা নকল ইলেকট্রনিক পণ্য ও সরঞ্জাম জব্দ ও দুজনকে আটক করেছে ডিবি। রাজধানীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে প্রায়ই ঘটছে আগুনের ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে বলা হয় ইলেকট্রিক শর্ট সার্কিটের কথা। ফায়ার সার্ভিসের তদন্তে নিম্নমানের ইলেকট্রনিক পণ্যের কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানানো হয়। নামিদামি ব্র্যান্ডের হুবহু নকল ইলেকট্রনিক পণ্য বানানোর তথ্য পায় ডিবি। যাত্রাবাড়ীতে এমন দুটি কারখানায় চালায় অভিযান। ডিবির তথ্য, এ সময় 6.5 কোটি টাকার নকল ইলেকট্রনিক পণ্য ও সরঞ্জাম জব্দ ও আটক করা হয় 2 জনকে। জিজ্ঞাসাবাদে তারা জানান 2 বছর ধরে তারা এ কাজ করছে। নামী ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ট্রেডমার্ক ও প্রতীক ব্যবহার করে তৈরি হচ্ছে এসব পণ্য। কম দামে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন দোকানে। এই অসাধু চক্রটি দীর্ঘদিন যাবৎ এই ধরনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক আইটেম তারা তৈরি করে যাচ্ছে, নকল করে যাচ্ছে এবং তারা লো কোয়ালিটির মাল তৈরি করে ওই ভালো জনপ্রিয় ব্র্যান্ডের লোগো এবং ট্রেডমার্ক ব্যবহার করে। ডিবি বলছে এসব পণ্য অগ্নি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একটি বৈদ্যুতিক পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে সবার কেনা উচিত, কারণ আপনারা সকলে জানেন যে অগ্নিকাণ্ডের মূল কারণ হলো এইগুলি। এখান থেকে শর্ট সার্কিট বা বড় অগ্নিকাণ্ড দুর্ঘটনা তৈরি হয়। এমন আরও অর্ধশতাধিক কারখানার খোঁজে অভিযানে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় পণ্যের ছবি দেখিয়ে স্থানীয় টেইলার্সে তৈরি পোশাক সরবরাহ এবং ভারতীয় পরিচয় ও নম্বর ব্যবহার সহ নানা কৌশলে ফেসবুকে ব্যবসার নামে প্রতারণা করছেন অনেকে। অনেক সময় পণ্য না দিয়েই হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই ধরনের অভিযোগ রয়েছে 5060টি। প্রতারিত হয়ে অনেকে অভিযোগ না করায় প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকছে বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক পেজে ভারতীয় পরিচয় এবং ফোন নাম্বার ব্যবহার করে দেয়া হয় বিজ্ঞাপন। কিছু টাকা নিয়ে অর্ডার কনফার্ম করে মোবাইল ফোনে পাঠানো হয় মেসেজ। এরপর সরবরাহকারী পরিচয়ে একজন কল দিয়ে পুরো টাকার বিনিময়ে পণ্য দেওয়ার কথা জানায়। টাকা পেয়ে গেলেই বন্ধ করে দেওয়া হয় সেই মোবাইল ফোন। পেমেন্ট করার পরে ওরা আমাকে 3 দিনের মধ্যে কোনো ডেলিভারি দেয়নি, ইভেন আমার পেমেন্টটাও ফেরত আমি পাইনি। আবার ভারতীয় পোশাকের ছবি দেখিয়ে স্থানীয় টেইলার্স থেকে পোশাক তৈরি করিয়েও প্রতারণা করছেন অনেকে। পণ্য হাতে পেলে দেখা যায় রং ও নকশা সহ কিছুই মিলছে না ছবির সঙ্গে। এ নিয়ে মামলা করার কথা বললেও পরোয়া করছে না অনেক প্রতারক। আমার এক আত্মীয় অনলাইন থেকে অর্ডার করেছে, একটা নিম্নমানের পোশাক দিয়েছে। টেক্সটের ওরা কোনো রিপ্লাই দেয়নি। আমি টেক্সটে বলেছিলাম যে আমি কেস করব। ফেসবুকে পণ্য কিনতে গিয়ে প্রতারিত হয়ে এখন পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন 5004 জন। আর গেল 1 বছরে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ সংক্রান্ত অভিযোগ 56টি। মামলা হয়েছে 14টি। গ্রেফতার 45 প্রতারক। এমন ঘটনা আরও বেশি হলেও অনেকে অভিযোগ না করায় তা সামনে আসে না বলছে পুলিশ। পাবলিককে আমরা বোঝানোর জন্য, পাবলিককে প্রলোভিত করার জন্য আমরা ইন্ডিয়ান নামটুকু ব্যবহার করছি এবং ইন্ডিয়ার পণ্যের কথা আমরা বলছি। এটা আপনি নিকটস্থ থানায় গিয়ে আপনি কমপ্লেইন করবেন। আপনার কমপ্লেইনের ভিত্তিতে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ঠেকানোর পাশাপাশি প্রকৃত উদ্যোক্তাদের নিরাপত্তায় ফেসবুক ভিত্তিক ব্যবসাকে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ই কমার্সের যে এই পর্যায়টা আছে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে যে জিনিসটা দরকার, আপনাদের সহযোগিতা দরকার এবং এখানে আপনাদের সচেতনতাও একটা মুখ্য বিষয়। হোপফুলি আমরা 2022-এর যে ই কমার্স, সেই ই কমার্সকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতারণা থেকে রক্ষা পেতে পণ্য হাতে পাওয়ার পরই যাচাই বাছাই করে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সরকারের নীতিমালায়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। সুচির বিরুদ্ধে মিয়ানমারের জান্তা সরকারের আরো 5টি দুর্নীতির অভিযোগ, হেলিকপ্টার কেনায় সম্পৃক্ততা। অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের খেলা নিয়ে চরম শঙ্কা, নির্বাহী আদেশে আটক সার্বিয়ান তারকা, ভিসা বাতিলের আপিল শুনানি কাল। সারা দেশে গত কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকেই দেখা মিলছে না সূর্যের। প্রচণ্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। রংপুর সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিনের চেয়ে শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশার দাপটে স্থবির উত্তরাঞ্চলের জনজীবন।
ঠান্ডার আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গত 10 দিনে মারা গেছেন 3 নারী। আর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন 18 রোগী। ঠান্ডা বেড়েছে চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। তাপমাত্রা কিছুটা বাড়লেও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 8.9 ডিগ্রি সেলসিয়াস। আসছে সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা বলছে আবহাওয়া বিভাগ। ফেনীতে বাখরাবাদের লাইনে ছিদ্র দেখা দেয় জেলায় গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোডের মাথায় ড্রেনের মধ্যে গ্যাসের সার্ভিস লাইনে আগুন জ্বলতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সঙ্গে বাখরাবাদ কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তবে লাইন মেরামতের কাজ চলছে। এতে কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপককে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার আসামিকে আদালতে নেওয়া হয়েছে। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার সকালে দক্ষিণ পাইনশাইল এলাকায় নির্মাণাধীন আবাসন প্রকল্পের পাশ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অধ্যাপক সাইদা গাফফারের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুল ইসলাম নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিহতের ছেলে সাউদ ইফতেখার বিন জহির বাদী হয়ে গ্রেপ্তার রাজমিস্ত্রি সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কাশিমপুর থানায় মামলা করেন। স্বজনদের অভিযোগ, টাকা পয়সা লুট করতেই তাকে হত্যা করা হয়েছে। নেত্রকোনা কেন্দুয়া সড়ক প্রশস্তকরণ ও নতুন রাস্তা নির্মাণে ধীরগতিতে দুর্ভোগে সাধারণ মানুষ। রাস্তা খোঁড়ার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল, ধুলায় নাকাল হচ্ছে সড়ক ব্যবহারকারীরা। এদিকে ঝিনাইদহে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। সংস্কারের উদ্যোগ না থাকায় অভিযোগ স্থানীয়দের। 2019 সালে 26.74 কিলোমিটার দীর্ঘ নেত্রকোনা কেন্দুয়া সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। প্রকল্পের অধীনে 26টি কালভার্ট ও একটি সেতু নির্মাণ হবে। 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে 18 মাসের মধ্যে কাজ শেষ করার সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই হিসেবে এবছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নেত্রকোনাতে কেন্দ্র যে জায়গায় সময় লাগে 35 মিনিট, সেই জায়গায় সময় লাগে 2 ঘন্টা। আর সিএনজি তো মনে করেন যে পাস পুস কোনো কিছু ঠিক নাই। মনে করেন একটা রোগী আপনার হসপিটাল সিজার হয়েছে, 1 সপ্তাহ ধরে ডাক্তার আপনার ছুটি দিচ্ছে, আপনি বাড়িতে নিয়ে যাইতে পারবেন না, দেখবেন সিলি ফাটতে গেছে। 2-3 বছর যাবতে রাস্তাটার এই বেহাল দশা, কিন্তু এই রাস্তাটার সঠিক কাজ হচ্ছে না। ভোগান্তি কমাতে দ্রুত সড়কের কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। প্রতিদিনে আমরা চেষ্টা করতেছি, ঠিকাদার প্রতিষ্ঠানরাও চেষ্টা করতেছে যে পানি দিয়ে যাতে ধুলাবালির পরিমাণ যত কমে রাখা সম্ভব হয় এবং এটা যাতে আরও কমানো যায় সে বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ নিচ্ছি। এদিকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ঝিনাইদহের গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়ক। এর মধ্যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া শৈলকুপা কাতলাগাড়ি সড়ক সংস্কারেও দীর্ঘদিন ধরেই নেই উদ্যোগ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সবসময় হচ্ছে, আমাদের গাড়ি কষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে, ডিস্টার্ব দিচ্ছে, যানজটের কারণে খুবই বেহাল দশা। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংস্কারে টেন্ডার হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আরও কয়েকটি সড়ক সংস্কারের প্রকল্প প্রস্তাবও পাঠানো হয়েছে ঢাকায়। ঝিনাইদহ কুষ্টিয়া যে রোডটা, এটা অলরেডি ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। আগামী 2 মাসের মধ্যে হয়তো রাস্তা মোটামুটি ঠিক হয়ে যাবে আশা করা যায়। তাছাড়া আমাদের আরেকটা ন্যারো ব্রিজ প্রকল্পের আওতায় আমতলা তোলটুপি রাস্তায় চুলকানি বাজার নামক স্থানে ওখানে একটা ব্রিজ নির্মাণ কাজ চলছে। দ্রুত বেহাল সড়ক সংস্কার করে মানুষের ভোগান্তি কমানোর দাবি ভুক্তভোগীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাব্যতা সংকটে সুনামগঞ্জের বৌলা ও রক্তি নদীতে আটকা পড়েছে অনেক নৌযান। এতে বিপাকে পড়েছেন নৌ শ্রমিক ও ব্যবসায়ীরা। নৌকাতে মানবেতর দিন কাটাতে হচ্ছে অনেককে। পলি জমে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। শুষ্ক মৌসুমে তাই প্রকট হয়েছে নাব্যতা সংকট। সুনামগঞ্জের নদীগুলোর অনেক এলাকায় এখন কোমর সমান পানি। আগে বড় বড় নৌযান চলাচল করত এসব নদীতে, এখন শুষ্ক মৌসুমে ছোট নৌযান চলাও দায়। বেহেলি ও বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর এলাকায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 শতাধিক বালু ও পাথরবাহী নৌকা আটকা পড়েছে।
মানবেত দিন কাটাতে হচ্ছে নৌযানের শ্রমিকদের। জামে বাইজেছে আজকে 5 দিন, এই জায়গায় জাম আছে তোমার আরো সামনে 50-এর মতন, শুতে মনে হয় 1 মাস লাগবে। কোনো ব্যবস্থা না হলে আমরা তো কিন্তু বাড়তে পারতাম না। শুকায় গেছে, মানে তো আর নৌকা পানি ধরেন ভাঙ্গে 7 ফুট, ওখানে আছে 5 ফুট, তো 2 ফুট, তো আর যাওয়া সম্ভব না। কেউর বাড়িতে কানা আছে, কেউর বাড়িতে নাই, এই অবস্থার মধ্যে আমরা পড়ে রয়েছি। 8 থেকে 10 বছর ধরে বছরের এই সময় নাব্যতা সংকট দেখা দিচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এলাকার মানুষ অত্যন্ত কষ্টে চলে, উজানবাটি বদ্ধ হয়ে যায়, তবে মানুষ চলতে ফিরতে অনেক কষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনের একটা ফরম্যাট আছে, সেই অনুযায়ী আমরা স্টাডি প্রপোজাল জমা দিয়েছি এবং এই সমীক্ষাটা সম্পন্ন হলেই আমরা এই প্রকল্পটা দ্রুত যে ডিপিপিটা আছে পাশ করিয়ে আনতে সক্ষম হব। নৌ চলাচল ব্যাহত হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে 35%। একদিনে 31,70,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি 7,626 জনের। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো 32,43,00,000। প্রাণহানি হয়েছে 55,47,000। বিশ্বে করোনার সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ইউরোপে। গত 7 দিনে এই মহাদেশে আক্রান্তের সংখ্যা 79 লাখের বেশি। এর মধ্যে কেবল ফ্রান্সে শনাক্ত হয়েছে 20.5 লাখ রোগী। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 3,29,000 রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাজ্যের গবেষক জানিয়েছেন, ওমিক্রনের লক্ষণ তুলনামূলক কম হলেও এই ভ্যারিয়েন্টে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ ও টিকা কার্যক্রমে নজর রেখেছে সরকার। তবে নেদারল্যান্ডসে করোনার সংক্রমণ বেশি হওয়া সত্ত্বেও জিম, সেলুন ও বিভিন্ন দোকান আংশিকভাবে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। 24 ঘন্টায় সর্বোচ্চ 2,140 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সাথে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে 8,05,000-এর বেশি। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ 20% আর মৃত্যু বেড়েছে 15 ভাগ। এই পরিস্থিতিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে এমন মাস্ক সকলের পরা উচিত। করোনা মোকাবিলায় নতুন 2টি চিকিৎসার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, কর্টিকস্টেরয়েডস নামে একটি ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ বারিসিটিনি প্রয়োগ করলে করোনায় গুরুতর অসুস্থ রোগীদের ভেন্টিলেশনে নেওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। ব্রাজিলে আবারও বেড়েছে সংক্রমণ। 7 মাস পর শুক্রবার দেশটিতে 1,11,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সেখানে সংকট দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীদের। সংক্রমণ রোধে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু করেছে দেশটি। এক সপ্তাহে এশিয়ায় সংক্রমণ বেড়েছে 113%। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত। শুক্রবার দেশটিতে 2,68,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 193%, আর 17% বেড়েছে প্রাণহানি। দিল্লিতে কার্যকর হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারির সিদ্ধান্ত। সংক্রমণ রোধে সব নাগরিককে টিকা গ্রহণ ও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের ডিফ্যাক্টো লিডার অং সান সুচির বিরুদ্ধে নতুন করে 5টি দুর্নীতির অভিযোগ এনেছে জান্তা সরকার। এর মধ্যে হেলিকপ্টার কেনা ও ভাড়া নেয়ার অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে। শুক্রবার মিয়ানমার সরকারের মুখপাত্র বলেন, দেশে কোনো নাগরিকই আইনের ঊর্ধ্বে নয়। এর আগে সুচির বিরুদ্ধে আরও 5টি দুর্নীতির অভিযোগ আনে সেনাবাহিনী। অভিযোগ প্রমাণ হলে প্রত্যেক অভিযোগের জন্য সর্বোচ্চ 15 বছরের সাজা হতে পারে শান্তিতে নোবেলজয়ী সুচির। সম্প্রতি ওয়াকিটকি আমদানি করা এবং করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে সুচিকে 6 বছরের কারাদণ্ড দেয় আদালত। গত বছরের 1 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সুচিকে আটক করে সেনাবাহিনী। আটক করা হয় প্রেসিডেন্ট উইন মিন সহ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে সাউথ জোনের দেয়া 164 রানের টার্গেটে ব্যাট করছে ওয়ালটন সেন্ট্রাল জোন। শেষ খবরে সেন্ট্রালের সংগ্রহ 4 উইকেটে 93 রান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল। শুরুটা ভালো হলেও নিয়মিত উইকেট পড়ায় চাপের মুখে পড়ে সাউথ। দলীয় 51 রানে আনামুল হক বিজয়ের বিদায়ের পর ব্যাটারদের যাওয়া আসার মিছিল লম্বা হয়। 49 ওভারে 163 রানেই গুটিয়ে যায় সাউথ।
পিনাক ঘোষ 35 ও নাহিদুল ইসলাম করেন 31 রান। অন্যদিকে সেন্ট্রাল জোনের হয়ে মুসাদ্দেক, মৃত্যুঞ্জয়, অপু, মুরাদ ও সৌম্য প্রত্যেকে নেন 2টি করে উইকেট। নিউজিল্যান্ডে রেকর্ডময় সিরিজ শেষে দেশে ফিরছে ক্রিকেট দল। বিকেল 4:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন লিটন এবাদতরা। প্রথমবার টেস্ট সিরিজ ড্র করায় স্বস্তি, আনন্দ সঙ্গী হচ্ছে বাংলাদেশ দলের। দেশে ফিরে 2 দিনের বিশ্রাম শেষে বিপিএল মিশনে নামবেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন ছবি পোস্ট করেছেন হ্যাভ এ রিল্যাক্স ক্যাপশনে। অধিনায়ক মুমিনুলও সেলফিতে মেতেছেন। দ্বিতীয় টেস্টে বাজেভাবে হারার পরেও টাইগারদের এমন মুড দৃষ্টিকটু লাগবে না, কারণ 20 বছরে যা বাংলাদেশ পারেনি এবার পেরেছে। একটা টেস্ট জেতা গেছে, সিরিজ ড্র করে দেশের বিমান ধরা গেছে। প্রথমবার নিউজিল্যান্ড থেকে মাথা উঁচু করে দেশে পা রাখবে বাংলাদেশ দল। শনিবার বিকেল 4:30টায় নামবেন লিটন এবাদতরা। আমাদের হাতে কিন্তু এখন হেড কোচ নেই, আমরা জেমি সিজন্সকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়ে আসছি। ও হয়তো চলে আসবে আইদার এন্ড অফ দিস মান্থ অর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চলে আসবে, কিন্তু হেড কোচ কিন্তু আমাদের হাতে নেই। তো আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় সভাপতি উনিও আপনাদের বলেছিল, নিশ্চয়ই মনে আছে, যে যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। সিরিজ শুরুর আগে চরম আশাবাদীও কেউ ভাবেনি বাংলাদেশ টেস্ট জিতবে। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডে যেতে হয়েছে। সেখানে কোভিড প্রোটোকল হেরাফের আক্রান্ত হওয়া, নানা ঝক্কি ঝামেলা গেছে ক্রিকেটারদের ওপর। তারপরেও দমে যায়নি টাইগাররা। দলের সাফল্যের পুরস্কার পেতে শুরু করেছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এবাদত লিটন, উইনিং বোনাস নিয়ে প্রস্তুত বিসিবি। ডমিঙ্গোকেও হেড কোচের পদে রেখে দেওয়া হচ্ছে। টিম ফেরার আগে দেশে ফিরে এসেছেন মুশফিক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দেশে ফিরে খুব একটা বিশ্রাম নেই শান্ত শরীফুল তাসকিনদের। বিপিএল এর জন্য আবারও ঢুকে যেতে হবে বায়োবাবলে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর 8ম আসর শুরু হচ্ছে 21 জানুয়ারি। তাতে স্বল্প সময়ে সব ঠিকঠাক করতে হিমশিম খাচ্ছে দলগুলো। টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে সিলেট সানরাইজার্স। দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলা পেরেরা বিকল্প খুঁজতে বিপাকে দলটি। তবে 2-1 দিনের মধ্যে বিদেশি ক্রিকেটার পাওয়ার আশা সিলেটের। এদিকে এনামুল হক বিজয়ের অধীনে সাফল্যের আশা ম্যানেজমেন্টের। বড় নামের পেছনে ছোটেনি সিলেট সানরাইজার্স। আস্থা রেখেছে তাসকিন, সৈকত, মিঠুনের উপর। নেই বিদেশি বড় তারকা। পরিকল্পনা অনুযায়ী ড্রাফট থেকে ব্যালেন্স দল গড়েছিল সিলেট, কিন্তু বিপিএল শুরুর সপ্তাহখানেক আগে বিপাকে দলটি। লঙ্কান বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় চান্দিমাল ও পেরেরাকে পাওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে 2 ক্রিকেটারের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে দলটি। মোটামুটি সবকিছু গুছিয়ে ফেলা হয়েছে, একটু এরর এসছে হচ্ছে শ্রীলঙ্কার 2টা প্লেয়ার নিয়ে। এখন ওইটার অল্টারনেটিভ হয়তো আজকালের মধ্যে চুজ করে ফেলবো। সব জায়গায় খেলা চলছে, ডোমেস্টিক চলছে, ফ্র্যাঞ্চাইজি ম্যাচ চলছে, তারপর আবার ন্যাশনাল টিমের অনেকগুলো ম্যাচ চলছে। সো এই কারণে এখনো ফাইনাল হচ্ছে না আর কি। বিপিএল শুরুর আগে সিলেট পাচ্ছে সাহস। বিসিএল এর 2 ফরম্যাটে ওদের 2 ক্রিকেটার মিঠুন ও সৈকতের ব্যাটে রান। তারুণ্য নির্ভর দলটাকে নেতৃত্ব দিবেন বিজয়। এনামুল হক বিজয়কে চিন্তা করছি অ্যাজ এ ক্যাপ্টেন আমরা আমাদের টিমের জন্য এখন পর্যন্ত। এরা এদের 100% ট্রাই করছে এবং এটা আমাদের টিমের জন্য খুব ভালো হবে, কারণ এদের তো অনেক এক্সপিরিয়েন্স আছে। 17 জানুয়ারি থেকে দেশে আসতে শুরু করবে বিদেশি ক্রিকেটাররা। হেড কোচ মার্ভিন ডিলন ও ব্যাটিং কোচ জুলিয়ান উডও পৌঁছাবেন সেদিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা নাটকীয়তায় অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাহী আদেশে সার্বিয়ান তারকাকে ফের আটক করে নিজেদের জিম্মায় রেখেছে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কাল ভিসা বাতিলের আপিল শুনানির পর জকোভিচের গতিপথ নির্ধারণ করা হবে। শুনানির রায় বিপক্ষে গেলে আগামী 3 বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না টেনিসের ওয়ার্ল্ড নাম্বার 1। ঘোর অমানিসায় জকোভিচের ক্যারিয়ার। গত বছরটা কাটান স্বপ্নের মতো। 3টি গ্র্যান্ড স্লাম জিতে ছুঁয়ে ফেলেন ফেডারার, নাদালের সিংহাসন। 21তম মেজর জয় করে যখন সবাইকে ছাড়িয়ে যাবার হাতছানি, তখন জকোর ক্যারিয়ারই শঙ্কার মুখে। উচ্চ আদালতের রায় পক্ষে আসার পরও মেঘ সরেনি। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী বিশেষ ক্ষমতা বলে জকোভিচের ভিসা বাতিল করেছেন। বিবেচনায় জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি। আপিল শুনানি সামনে রেখে জকোভিচকে আবারও ডিটেনশন হোটেলে নিয়েছে দেশটির ইমিগ্রেশন। রোববারের শুনানিতে টেনিস নাম্বার 1-এর ভাগ্য নির্ধারণ হবে।
কারণ এর একদিন পরেই যে শুরু অস্ট্রেলিয়ান ওপেন, আর সূচিতে প্রথম দিনই জকোর ম্যাচ। জকোভিচ ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া টেনিস অঙ্গনে, কেউ পক্ষে কারো অবস্থান বিপক্ষে। খ্যাতনামা কোচ ড্যারেন কাহিল জকোকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন। জকোভিচকে দীর্ঘ সময় কোচিং করিয়েছেন বরিস বেকার। সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1-এর মতে রাজনৈতিক খেলায় জড়িয়ে পড়েছে তার শিষ্য। টুর্নামেন্টের চেয়ে কোনো খেলোয়াড়ই বড় নয়। স্পোর্টসম্যান হিসেবে আমাদের টেনিসের কোর্টে নজর রাখা উচিত, বিচারের কোর্টে নয়। জকোভিচ রাজনৈতিক খেলায় জড়িয়ে পড়েছে, যা দুর্ভাগ্যজনক। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে অবশ্য জকোভিচের পক্ষে অবস্থান নিয়েছেন। এই ভিসা কাহিনী টেনিস কিংবা অস্ট্রেলিয়ান ওপেনের জন্য ভালো হলো না, জকোভিচেরও ক্ষতি হলো। আমি করোনার ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করি, কিন্তু যে কারো নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। কি হবে জকোভিচের ভবিষ্যৎ? ভিসা বাতিলের লড়াই হেরে গেলে 3 বছর অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকার পাবেন না। ভ্যাকসিন ইস্যুতে শুধুই কি অস্ট্রেলিয়া, নাকি অন্য দেশেও বিপাকে পড়তে হবে তাকে? ক্যারিয়ারের উজ্জ্বলতম সময়ে এসে ভাগ্যের নির্মম পরিহাস দেখছেন দ্য জোকার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।